পরের প্রশ্ন, ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে চালু হয়? অপশন 1959, 1969, 1965, 1974। ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কবে চালু হয়? ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কবে চালু হয়? 1969, 1959, 1965, 1974। आंसर वेरी गुड। सुशांत, डालिया, प्रियंका, लूसी, ओके एवरीवन। তন্তিরা 1900 দিয়েছে, আর কি কিছু দাওনি। 199। আচ্ছা যাই হোক, দেবশ্রী, কোহেলি, নার্গিস, সুস্মিতা, তন্তিনা, রাজীব। না রাজীব না, 65 না, 1969 হবে, 1959 হবে। পরের প্রশ্ন, এই সাম্প্রতিককালে ভারতবর্ষের যে নতুন সংসদ ভবন উদ্বোধন হলো, এই সংসদ ভবন উদ্বোধনের দিন একটা নতুন কত টাকার কয়েন চালু করলো নরেন্দ্র মোদী? কত টাকার কয়েন চালু করলো নরেন্দ্র মোদী? কত টাকার কয়েন চালু করলো নরেন্দ্র মোদী, বলো? স্যার আমার 75টা 175 হয়ে গেছে, কিছু মনে করবেন না, আমি খাচ্ছি তো। চলো পরের প্রশ্ন। আচ্ছা অ্যান্সার দিয়েছো, দেখছি না। ইয়েস, নার্গিস, কোহেলি, সুশান্ত, লুসি। 175, ওটা 75 হবে, তাই তো? হ্যাঁ, লুসি, তন্তিনা, ডালিয়া, রাজীব, ওকে 75 টাকার, সরি 75 পয়সার কয়েন। এই সরি 75 পয়সা কেন, 75 টাকা। কি বলছেন? 75 টাকা, 75 পয়সা কোথা থেকে এলো? সেই ছোটবেলায় 50 পয়সা, 50 পয়সার কয়েন ইউজ করা দেখেছো তো? 50 পয়সা। আমি ভাবছি, আমি আবার জানি না, হয়তো এটা হয়তো 75 পয়সাই। না না না, 75 না, এমনি ইয়ে হয়ে গেল তো। 50 পয়সা দেখেছো তো? 50 পয়সা, এখন তো 50 হ্যাঁ পয়সা হ্যাঁ চলে না। হ্যাঁ, দেখেছি। 50 পয়সা, 25 পয়সা আগে ছিল, 25 পয়সা, 50 পয়সা, ঠিক আছে? এখনকার ছেলেরা কিন্তু এই 25 পয়সা 50 পয়সা জানে না। এখন তো নেই 25 পয়সা, সর্বনিম্ন কত? 50 পয়সাও নেই, 1 টাকা আছে না, 50 পয়সা নেই তো এখন। এখানে সবাই 2020 পর জন্মেছে নাকি? হ্যাঁ, আপনি 25 পয়সা 50 পয়সা করছেন। এরা জানে বাচ্চা ছেলে আছে কিছু, নার্গিস যেমন বাচ্চা ছেলে আছে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, এ 50 পয়সা মনে হচ্ছে দেখেইনি। নার্গিস হ্যাঁ স্যার দেখেছি, একটা রেখাও দিয়েছি আমার কাছে। রেখে দেখেছো? 25 পয়সা দেখেছো? না 25 25 আমি দেখিনি। 25 পয়সাও দেখেছি, 20 পয়সাও 25 দেখেছি, পয়সা 50 পয়সাও দেখেছি। 25 আছে পয়সা আছে দেখবে না, 25 পাগল ওই তুমি, মানে 25 পয়সা দেখবে না কেন? 25 পয়সা তো চলতো, বেশি দিন বন্ধ হয়নি। 25 পয়সা, 20 পয়সাও। 25 পয়সা থেকে দেখেছি স্যার, বদ্দি আমাতে দুজনে মিলে আম পাচক কিনতে যেতাম, বদ্দি মনে আছে? হ্যাঁ, তখন 50 পয়সার 50 পয়সা 1 টাকা হলে স্কুলে চানামুড়ি বিক্রি দিত। হতো অনেক স্কুলে কিছু। চানামুড়ি খেতাম, বুঝলে? 50 পয়সা, এই 50 পয়সা না, 1 টাকায় 2 টাকা 1 টাকায় মানে চানামুড়ি হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ স্যার। মনে আছে?
স্কুলে যখন আমরা চানা মুড়ি খেতাম, হ্যাঁ, 2 টাকার চানা মুড়ি দাও, 2 টাকার আমরা চানা। তো কুলকুড়ি ঘোষমি এই সবগুলো খেতাম, উল্টা পাল্টা জিনিস। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই খায় ওগুলো। 50 পয়সায় 1 টাকা 2 টাকার চানা মুড়ি খেতাম, সারাদিন চলে যেত। স্যার এখন গিয়ে চাইবেন লাঠির বাড়ি। দেখবে শুধু, এখন 10 টাকার চানা মুড়ি দেয় না, দেয় অল্প করে দেয়। আরে ভাই এ কি অবস্থা, 10 টাকার চানা মুড়ি দিতে যায় না। আচ্ছা, তারপর লেখো ডিডিটি। আচ্ছা, ডিডিটি কে আবিষ্কার করেন? পল মুলার, ল্যামার্ক, ডারউইন। বলো এই তিনটের মধ্যে বলো, ডিডিটি কে আবিষ্কার করেন? ডিডিটি কে আবিষ্কার করেন? ডারউইন, ল্যামার্ক, পল মুলার। ভেরি গুড। ডালিয়া, রাজীব, নার্গিস, মৌমিতা, লুসি, তন্তিনা, রাজীব, কোহলি, সুনন্দা, দেবশ্রী, সুস্মিতা। ওকে, পরের প্রশ্ন। ভারতের কোন খেলোয়াড় পকেট ডাইনামো নামে পরিচিত? ভারতের কোন খেলোয়াড় পকেট ডাইনামো নামে পরিচিত? অপশন: গুরবক্স সিং, লিয়েন্ডার পেজ, বজেন্দর সিং, কেডি যাদব। পকেট ডাইনামো নামে পরিচিত। হ্যাঁ, কেডি যাদব। ভেরি গুড, বাহ, সত্যি বিশাল প্রিপারেশন। কেডি যাদব। লিয়েন্ডার পেজ না, কেডি যাদব। লুসি, এভরিওয়ান প্রত্যেকে, ডালিয়া, কোহলি, সুশান্ত, এভরিওয়ান। কেডি যাদব হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অপশন দিচ্ছি: হারপিস, পোলিও, অ্যাডিনো। এদের মধ্যে কোন কোনটি ভাইরাস গঠিত রোগ? এটা সহজ হয়ে গেল। আরেকটা কি বললেন স্যার, লাস্টেরটা কি বললেন? অ্যাডিনো, হ্যাঁ, হারপিস, পোলিও, অ্যাডিনো। আছে। আদেনো। স্যার আগেরটার অ্যান্সার কি ছিল? ওই কোনটা? যাদবই হতো। হ্যাঁ হ্যাঁ, যাদব, কেডি যাদব। ঠিক আছে, আর স্যার পরের কোশ্চেন কি করেছেন? কোনটি ভাইরাস গঠিত রোগ? অপশনস: হারপিস, অ্যাডিনো, পোলিও। পোলিও কিসের জন্য হয় স্যার তাহলে? হুম, পোলিও ভাইরাস নয়।
পোলিও তো ভাইরাস। কি হবে অ্যান্সার? পোলিও হবে নাকি অ্যাডিনো হবে? জিজ্ঞেস করুন যে কোনটি ভাইরাস ঘটিত নয়। সেটাই, প্রশ্নটা ভুল হয়ে গেছে। আমিও প্রথম পোলিও টাইপ করতে গিয়ে তারপর সবাই অ্যাডিনো দিচ্ছে দেখে আমিও অ্যাডিনো দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সবটাই আছে, অ্যাডিনো হবে, পোলিও হবে ভাইরাস, হারপিস ও ভাইরাস ঘটিত রোগ, কোনোটি হবে না, কোনোটিই হবে না অ্যান্সার। তা আপনি অপশনটা দিন। ওটা তো দেননি আপনি, আমি তো 3টে অপশন বলেছেন। এটা হচ্ছে সবগুলোই হবে। চলো এই প্রশ্ন মানে প্রশ্ন ভুল মামলা। লাস্ট প্রশ্ন, নওরোজ উৎসব কে শুরু করেন? নওরোজ উৎসব কে শুরু করেন? নওরোজ উৎসব কে শুরু করেন? আরেকবার বলুন। নওরোজ উৎসব কে শুরু করেন? অপশন: বলবন, শেরশাহ, শাহজাহান, ফিরোজ শাহ তুগলক, আকবর। ওটা বলবনি দিয়েছি কিন্তু ওই একারটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি। নো, ঔরঙ্গজেব, নার্গিস। ঔরঙ্গজেব বাতিল করে দেন হ্যাঁ আর বলবন স্টার্ট করেন। হ্যাঁ, উত্তর কোহেলি। ওকে, ভেরি গুড। কোহেলি, তোমার কিন্তু তুমি কিন্তু ফর্মে চলে এসছো। আমি দেখছি কিছুদিন আগে লক্ষ্য করছি কোহেলি মোটামুটি ফর্মে চলে এসছে, ঠিক আছে। আমি মাঝখানে ভেবেছিলাম কোহেলি কি হচ্ছে, অনেকদিন ধরে কোহেলিকে করতে পারছি না, কিন্তু কোহেলি তুমি ফর্মে চলে এসছো, ঠিক আছে। এই ওটা ফর্মটা আপনি সবাইকেই ডায়লগ দেন, কে আসেনি সেটা বলুন, নামটা বলুন যে কে ফর্মে নেই। এইটাই হচ্ছে কথা। আমি না তার নামটা শুনতে চাই যে ফর্মে নেই, আপনি সবাইকেই একটা বলেন ফর্মে কোশ্চেন চলে আসে। ঠিক হলে কি ফর্মে চলে আসা হয় না, স্যার? ফর্মে এই না ফর্মটা না আমি রাখতে হবে। সেটা বলছি না স্যার, পার্সোনালি সবাইকেই বলে তুমি ফর্মে চলে আসছো, ফর্মে চলে। আমি বলছি কেটা নেই, আপনি তার নামটা এখন বলুন, আমি শুনবো। সবাইকে হাত তুলে বলি না, দেখবে তো দিদি, সবাইকে হাত তুলে বলি না, সবাইকে বলেছি, এখানে সবাইকে বলেছি যে তুমি ফর্মে আছো, বলি না। প্রতিদিন একটা করে নাম নেন। কালকে কি নিয়েছিলাম? কালকে কি নাম নিয়েছিলাম ফর্মে? এটা কি? রাজীব, বলবন। ও আচ্ছা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন যখন হয় তখন ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? স্যার অপশন? অপশন: লর্ড লিনলিথগো, তারপরে হচ্ছে ধরো আরউইন, তারপরে ধরো ওই কি বেশ ওয়ারেন হেস্টিংস, তারপরে ধরো ওই আরেকজন লর্ড মাউন্টব্যাটেন। অতিরিক্ত আগে চলে যাচ্ছেন। হ্যাঁ, বলছি অপশন 1 এর পর বাকিগুলো অতিরিক্ত আগে চলে যাচ্ছেন, কাছাকাছি দিন। কাছাকাছি দিলে গুলি যেত না, কাছাকাছি দেওয়া উচিত ছিল। স্যার কি কোশ্চেন? 1942 সালে ভারতের ভাইসরয় কে ছিলেন? আমার বাংলা টাইপ করতে গিয়ে কি যে সমস্যা হয়, উল্টো পাল্টা মানে চলে আসে যেগুলো পোস্ট করলে লোকে হাসবে। ইংলিশে লেখো, বাংলা অনেকে টাইপ ইংলিশেই লিখি কিন্তু টাইপ বেঙ্গলি করার অটোমেটিক্যালি চাপ চলে আছে। আসে আর ওটাই চলে যায়। তোমার মানে ডবল করা আছে। হ্যাঁ। ঠিক আছে, লাস্ট প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
ভারতের কোন রাজ্যে বনভূমি পরিমাণ সর্বাধিক? অপশন: হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, এইটা কাশ্মীর। কোশ্চেন একটা শেষ করলেন এরকম কোশ্চেন দিয়ে। কেন? সহজ হয়ে গেল? হ্যাঁ, সহজ হ্যাঁ, ভেরি সহজ হ্যাঁ। এ বাবা, সত্যি তো। স্যার আমি ইংলিশ কিছুই পারি না। ইংলিশ ইংলিশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইংলিশ বলতে ইংলিশ সাবজেক্ট তো? ইংলিশ পেরে কি করবে তুমি? ফুড এসআই তোমার ইংলিশে কি কাজে লাগবে? না না মানে বলছি আর কি, স্যারের কাছে কিছুই পারি না। ইংলিশ সবাই দুর্বল, তুমি পারো না, সবাই এখানে ইংলিশ কেউ জানে না, আমি জানি না ইংলিশ। সব পারলে শিখবো কিটা, ঠিক আছে, না পারাটাও অনেক সময় ভালো। ইংলিশটা হ্যাঁ, ইংলিশটা খুব দুর্বল। সবাইয়ের মধ্যে আছে ইংলিশটা, ইংলিশের প্রতি একটা ইয়ে আছে। স্যার আপনি ক্লাস করেন ইংলিশের? রেকর্ড করতে হয়। না না না, বলছি আপনি তাহলে করেন না কেন? আপনি নিজেকে বলছেন দুর্বল দুর্বল, তা আপনিও তো করে নিতে পারেন এখন বসে বসে। ইংলিশ আমি এবারে পড়াবো আর কি, পরীক্ষা টরীক্ষা দেবো না তো আর। কেন পরীক্ষা আপনি টরীক্ষা- চাকরি পেয়ে গেছেন? চাকরি চাকরি পেয়ে গেছি, এই তো একটা নিশ্চয় চাকরি 3-4 করছি, কে একসাথে পেয়েছেন, ওই এই জন্য তো আর একটা দেবেন। চাকরি করছি, এটা তো একটা চাকরি না? স্যার বড় আপনার সড়ো চাকরি ছেড়ে করবে জয়েনিং না। কবে আছে? হ্যাঁ, আপনার রেলে জয়েনিং কবে আছে? রেল হ্যাঁ, রেল কেন সারা সে আপনি তো আর কোনো, গ্রুপ ডি কোয়ালিফাই করে আছেন? সেটা তো কোনো জয়েনিং আর খবর নেই। তারপরে আমাদের সেই অন্যান্য জোনে সব দিয়ে দিল, দুটো তিনটে করে সব লিস্ট দিয়ে দিল। আমাদের কলকাতা জোনে সেটা একটা দিয়ে সেটাও করতে পারে না, পুরো কমপ্লিট করতে পারে না। এবার ওই তারিখে ধর্না ফর্না আছে, হ্যাঁ কালকে মানে ফোন করেছিল ধর্না ফর্না দেওয়ার জন্য। হ্যাঁ ধর্না এখানেও ধর্না দিতে হবে। অন্যান্য জোনে 3-4টে করে লিস্ট হয়ে গেছে, আর আমাদের ইস্টার্নে এখনো লিস্ট একটাও কমপ্লিট হয়নি। তো আর স্যার ওটা তো সিলেক্টেড, আপনার তো ওটা ভাবনা নাই, আপনি বাড়িতে দূর, বসে ঘুমান, আপনি তো জয়েন হ্যাঁ করবেন ওরা না। মনে হয় রেলে ওইসব ভুলভাল জিনিস ও আবার কবে। রেলে মনে হয় কি যে আপনার সিলেকশন হয়ে গেছে, এই ভেরিফিকেশন হয়ে গেছে কি? না না, ভেরিফিকেশন হয়নি তো। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি? না না না। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, খালি যে আপনি যে ভেরিফিকেশন আপনি মাধ্যমিক পাস আছে কিনা, আর আপনার এজ, আর হ্যাঁ, আপনার মানে অ্যাড্রেস প্রুফ, আর আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, যখন ওই এটা হবে। মাঠে ছুটি ছিলাম, মানে যখন পাস করেছি, মাঠে যখন পাস করি তখন ওই ওখানে মানে বলেছিল যে আমার একটা প্রবলেম ছিল ওখানে, বলে তখন ওই মানে পাস করার মানে ওখানে মাঠ ছোটার পরে আর কি, ঠিক আছে, ওইখানে সব মানে বড় যারা অফিসার ছিল আর কি, তারাই মানে বলেছিল যে এটা দেরি হবে, কিন্তু ওই আমার আবার কিছু একটা ডকুমেন্টস এর প্রবলেম ছিল, এটা ঠিক করে নিতে বলেছিল। তো দেরি হয় বলতে কত দেরি হবে? এইসব মানে হবে কিনা আদৌ সেটাও তো একটা মানে সন্দেহ। হ্যাঁ, এটা এরকম নয় যে 100% হবে, এরকম তো সিওরিটি নেই, না? 100%, আবার সিওরিটি আবার কি আছে? কি করে আপনি 100%? 100% সিলেক্টেড, কি করে মানে ঠিক আছে? বললে 100% কি করে সম্ভব? যেহেতু আপনি কোয়ালিফাই করে গেছেন, হ্যাঁ, যেহেতু আপনার ক্যারেক্টার ভুল না থাকে, যদি আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস না থাকে, হুম, আর যেহেতু আপনি যদি মাধ্যমিক পাস না করে থাকেন, হ্যাঁ, এই দুটোর মধ্যে যদি গন্ডগোল থাকে, আর হ্যাঁ, আপনি যে এজ প্রুফটা আছে, যদি এজ প্রুফ যদি ওভার না হয়, হ্যাঁ। তাহলে আপনি সিলেক্টেড। কেন ওভার হবে কেন বা হবে? সবই তো সেই আরে আমি এই ইংলিশে। কথাগুলো বলার উদ্দেশ্য এই কারণে যে আপনি এগুলো আগেগুলো কোয়ালিফাই করে এসেছেন, এই কথা হ্যাঁ, বলার উদ্দেশ্য এটা। যেহেতু আপনি মাধ্যমিক পাস আছে, আপনার নামে কি কোনো ক্রিমিনাল কেস আছে? দূর বাবা এইসব থাকে না। কোনো মেয়েতে কেস করেছে কি আপনার যার নামে? মেয়ে পাওয়া যাচ্ছে না, আর ক্রিমিনাল মেয়ে কেস কোথায় পাবো ভাই? হ্যাঁ, না না এসব কিছু নাই ভাই। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কবে হবে বলতো? মানে মানে হ্যাঁ, শুনেছি তো ওটাই অনেক। সমস্যা, যে যেহেতু প্যানেল লিস্টেড করে না, তাই জন্য অনেক সমস্যা। কোনো জোনে তো কবে হয়ে গেছে, তো আমাদের মালদা জোনই হয়নি, ঠিক আছে? এরকম ভাবে অনেকগুলো জোনে বাকি আছে। কলকাতা মানে অন্যান্য জনে হয়ে গেছে। কলকাতা আপনি এইসব। এক কাজ করেন স্যার, আপনি বিয়ে করে নেন একবারে, বলে দিন ছেলে চাকরি করে, হ্যাঁ, তাহলে একবারে জয়েনও করবেন, একবারে বিয়ে ফিয়ে করে নেবেন। করলে তারপর চাকরি টাকরি হবে না? কি হলো তুমি? নার্গিস, চলো লাগাও একটা মেয়ে দেখো দিনি, ঠিক আছে নার্গিস? আমাদের গ্রামে একটা আছে 80 হালকা বছরের করে দেখবে, হ্যাঁ? 80 বছর কিসের জন্য? মেয়ে কি জন্য লাগবে?
ওই কি সব বলছে বিয়ে ফিয়ে করতে হয়, মেয়ে ফের লজ্জা নেই, প্রেম করছেন আবার এখানে মেয়ে খুঁজতে বলছেন। ছি ছি ছি। প্রেম করছি কোথায়? হাতের পাঁচ, হ্যাঁ? হাতের পাঁচ। কি অবস্থা দেখনি, ডালিয়া এইসব কি হচ্ছে? যাই হোক, একটা প্রেম টেম করছি, কে বললো? বলছি তো লজ্জা নেই বলে আপনি বলছেন হালকা করে একটা মেয়ে দেখো আপনি এখানে বলছেন। বুঝতে পারছেন? আবার আচ্ছা, হালকা করে। বিয়ে করতে হবে তো, এইসব কি সব বলছে। চলো পড়াশোনা হোক এবারে, অনেক হয়েছে ইয়ার্কি ঠাট্টা। চলো শিল্প, আর কি কোশ্চেন ধরা হবে না? শেষ? কোশ্চেন কি ধরবো আরো? আমি আর জিজ্ঞেস করছি পড়াশোনা হবে। শেষ হলো কি? হ্যাঁ শেষ হলো, পড়াশোনা একটু একটু ইয়ে হোক, শিল্পটা হোক, পরে প্রশ্ন হবে, অন্যদিন হবে প্রথমে। হ্যাঁ, ফুড এসআইয়ের যে একটা দিয়েছিল মার্চে পরীক্ষা, ওটা কি ব্যাপারটা? ফুড এসআই। হ্যাঁ, কদিন আগে হ্যাঁ দিয়েছিল না? মার্চেই পরীক্ষা হবে, 2 দিন, ও আচ্ছা আচ্ছা, 2 তুমি হাতে। ছিলে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই ফুড এসআই ফর্ম ফিল আপ করেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। ওটা পরীক্ষা হবে, বুঝলে, পরীক্ষা হবে। ওটা হচ্ছে মার্চ মাসে মানে 16-17 তারিখে পরীক্ষা হবে। ডেট দিয়ে দিয়েছে, অফিসিয়ালি ডেট দিয়ে দিয়েছে, কোনো ইউটিউব থেকে দেয়নি বা কোনো অন্য কোনো সোর্স নেই, অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে 16-17 হবে, যদি কোনো বড় দুর্ঘটনা না হয়। আর পরীক্ষা পিএসসি তো ডেট চেঞ্জ করে না। না না, ডেট চেঞ্জ করে না, পিএসসি ডেট চেঞ্জ করে না, একেবারে 2 মাস আগে থেকে বলে দিয়েছে। ভালো হয়েছে, এরকম প্রতিটা পরীক্ষা যদি এরকম 2 মাস আগে থেকে বলে দেয় না, সত্যি পিএসসি এবার ভালো কাজ স্যার করছে। আমি একটা কোশ্চেন ছিল, বলছি ইন্টারন্যাশনাল জিওগ্রাফি কি পড়তে হবে না হবে না? হ্যাঁ, কিছু পড়তে হবে, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি পড়তে হবে। প্লিজ ওগুলো একটু দিন। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইন্টারন্যাশনাল জিওগ্রাফি থেকে প্রচুর কোশ্চেন আসছে এবং ইদানিং পিএসসি এগুলো যোগ করছে, ওগুলো থেকে একটু করান। ওগুলো ইন্টারন্যাশনাল, কিছুই জানি না, ইন্টারন্যাশনাল কিছুই জানি না বলতে গেলে। হুম হুম, ইন্টারন্যাশনাল বুঝতে পারছেন? জিওগ্রাফি আছে। হুম হুম। আচ্ছা, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি আমাদের পশ্চিমবঙ্গ আর ইন্ডিয়া হয়েছে। ঠিক আছে, একদিন আমি ইন্টারন্যাশনাল জিওগ্রাফি ধরবো, ঠিক আছে। পরীক্ষার পাসটা দেখে নেবো, দেখে নিয়ে আমি ইন্টারন্যাশনাল জিওগ্রাফি মানে কোন দিক থেকে মানে কোথা থেকে প্রশ্ন করতে চাইছে, হ্যাঁ ওটা একটু দেখে নিয়ে আমি একটা ক্লাস হ্যাঁ নেবো। দেখলাম বিভিন্ন দেশের রাজধানী, তারপর কোনটার আন্ডারে কোনটা কালকে নেই একটা এরকম ক্লাস নেবো, ধরনের। হ্যাঁ কালকে একটা ক্লাস নেবো, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, ওটা একটু চেষ্টা করবো ক্লাসটা নিয়ে, ওকে। চলো, আচ্ছা যেটা বলছিলাম, আচ্ছা শিল্প মোটামুটি আমাদের কতটুকু হয়েছে, ওই যে আমরা শুদ্ধ মানে শিল্প, একটা শিল্প তৈরি হতে গেলে সাধারণত কাঁচামাল দরকার হয়, এইগুলো পড়িয়েছি কি? কাঁচামাল, শুদ্ধ বিশুদ্ধ কাঁচামাল, অশুদ্ধ কাঁচামাল, এইগুলো এইগুলো পড়িয়েছি কি? অশুদ্ধ। হ্যাঁ হ্যাঁ পড়েছিলেন হ্যাঁ পড়ানো হয়েছে। বনজ। আচ্ছা বলো তো একটা মানে বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও তো। তুলো পাট। তুলো পাট। কেন তুলো পাটকে মানে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়? কারণ মানে যে কাঁচামাল থেকে যে জিনিস তৈরি হয় দুটোর ওজনের অনুপাত একই থাকে। ইয়েস, হ্যাঁ ওই কারণে এটাকে আহ, কি বলা হয়, অশুদ্ধ মানে শুদ্ধ বিশুদ্ধ কাঁচামাল। এই বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি শিল্পকে কি বলা হয়? ফুড লুসেস ইন্ডাস্ট্রি বলা হয়। একটা ফুড লুসেস ইন্ডাস্ট্রির উদাহরণ, তাহলে ওই ওই তুমি যেটা অ্যান্সার দিলে ওটা ফুড লুসেস ইন্ডাস্ট্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে কিছু হয়েছে কি? লৌহ ইস্পাত শিল্প, দেখো লৌহ ইস্পাত শিল্প বর্তমানে হ্যাঁ হ্যাঁ লৌহ ইস্পাত শিল্প হয়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ একটা হয়ে হয়ে গেছে গেছে। লৌহ ইস্পাত শিল্প। আচ্ছা, তো তাহলে কয়েকটা আমি প্রশ্ন করি এখান থেকে, আশা করি পারবে। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কোথায় গড়ে ওঠে এবং নাম কি? কুলটি কুলটি। কুলটিতে। হ্যাঁ, কত সালে? 1870। 1870 সালে। আচ্ছা, আরেকটা আছে কিন্তু সেটা তো অফিসিয়াল ধরা হয় না। না আরেকটা? আরেকটা হ্যাঁ তামিলনাড়ু তামিলনাড়ু, পটনাভতে, কিন্তু হ্যাঁ স্যার অ্যান্সার তো নেয় কুলটি। তামিলনাড়ু পটনাবতে প্রথম। তামিলনাড়ু পটনাবতে হয়েছিল কিন্তু সেটা বন্ধ হয়ে যায়, হুম, সফলভাবে হ্যাঁ হ্যাঁ হয়েছিল মানে কিন্তু। আমি দেখেছি বিভিন্ন জায়গায় অ্যান্সার কুলটিই নিচ্ছে স্যার। হ্যাঁ তা ঠিক, ঠিক আছে চলো তারপরের প্রশ্ন। বলো ভারতবর্ষের লৌহ ইস্পাত, যেমন ধরো বিভিন্ন সংস্থা আছে না, কোল ইন্ডিয়া, তারপর এই ইস্পাত রিলেটেড একটা সংস্থা আছে স্যাল, তাই না? স্যাল, এই স্যাল কত সালে গঠিত হয়? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড,
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে গঠিত হয়? 73 হ্যাঁ 1973 না 73-তে ওটা গঠিত হয় না। 73-তে ওটা হচ্ছে গঠিত হয়, তোমার সেল না, ওটা তোমার ওই গেইল 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 অথবা গঠিত হয় 73-তে। 1984 হয়েছিল। 84 না 54 হবে, 1954। আপনি ভুল করছেন, গেল 1984 আর সেল 1973 মনে হয়। না না না, সেল হচ্ছে 54 সালে, 1954 সালে, ঠিক আছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে 1954 সালে গঠিত হয়। আর 1975 সালে তোমার গঠিত হয়, ওর নামটা বলো না গো, ভুলে যাচ্ছি। নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। 1975 সালে ওটা তৈরি হয়। তো যাই হোক, লিখে নাও সেল, SAIL, সেল এর সম্পূর্ণ অর্থ লেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল গঠিত হয় 1954 সালে। মানে এটা কি, এটা হচ্ছে লৌহ ইস্পাত, মানে লৌহ ইস্পাত রিলেটেড একটা সংস্থা, যেখানে উৎপাদন এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এই সেল। 54 লিখবো তো? হ্যাঁ 54। ওকে, সেল। তো সেল নিয়ন্ত্রিত অনেক সংস্থা রয়েছে যেগুলো কিনা কি করে, লৌহ ইস্পাত উৎপাদনের সঙ্গে। এই হিন্দুস্তান স্টিল লিমিটেডটা 54-তে না? সেল এস্টাবলিশড 1973 সালে। সে কি? আপনি যেখান থেকে ইনফরমেশন দিয়ে ওটা একবার দেখেন, আমার মনে হচ্ছে গন্ডগোল আছে কোথাও। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল। সে কি? একটু দেখে নি, দাঁড়া। তিয়াত্তরই তো আছে। স্যার এখানে লেখা আছে, না, আমি যেটা এখন বলার পরে যে বাইজুর এটা খুঁজলাম, ওখানে লেখা আছে 1954 সালে 19শে জানুয়ারি সেট আপ হয়েছিল আর ইনকর্পোরেটেড হয়েছিল 73-এ। স্যার এই সেলের ইয়েটা কোথায় লিখবো স্যার? স্যার আমার মনে হয় কি জানেন তো, ওই সেলটা তখন না সেল নাম ছিল না, এই যে সেল নাম ছিল, ঠিক আছে? তখন 1900 তারপরে যেটা ওই সুনন্দা বললো 1973 সালে ওটা সেল নাম হয়ে গেছে তখন। কোনটা অ্যান্সার হবে? ইনকর্পোরেট 1973। আচ্ছা, ডিটেলস এটা বিভিন্ন বইতে আছে। হ্যাঁ 73ও আছে, আমি এইখানে গুলি যাচ্ছিল, 73ও আছে, আবার 1954 আছে বিভিন্ন জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে এস্টাবলিশড হয় 1954, ইনকর্পোরেট হয় 1973 সালে। ওকে স্যার যখন বলছে 1954 ওটা সেল নাম ছিল না। হ্যাঁ ওটা বললাম না, HSL নাম ছিল, হিস্ট্রি পুরো লেখা আছে যে তখন ওটা HSL নাম ছিল। হ্যাঁ, কিন্তু পরে ওই 1973-এ গিয়ে ওটা সেল নাম হয়ে গেছে। ঠিক। সেল একটা কোনো কোম্পানি না, সেল কোনো একটা মানে লৌহ ইস্পাত না, কারখানা না, সেল একটা ইন্ডিয়ান বডি, হ্যাঁ সংস্থা, ওর আন্ডারে এই কারখানাগুলোকে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওটাই অ্যাড করা হয়েছে পরবর্তীকালে, কুলটি, দুর্গাপুর এগুলো ঢুকেছে এর মধ্যে। তো কি লিখবে তোমরা? দুটোই থাক, যেটা আসবে অ্যানসার লিখে দেবো। ভাই প্রথমে লেখো তোমরা 1954 সালে লেখো, যে তৈরি হয়, তারপরে লেখো এটি 1973 সালে
স্যার কেন 1954 সালে এটা HSL নাম ছিল, এটা এইরকম লিখিয়ে দিন। হ্যাঁ লিখে নাও 1954 সালে প্রতিষ্ঠা হয়। তারপরে লেখো স্যার আপনি কি এই মানে ইস্পাত শিল্প থেকে আরো অনেক কিছু লেখাবেন? তাহলে আমি কোনো বড় পেজে যাব আর কি। না না সেরকম বড় করতে লেখা মানে ইস্পাতের ভেতরে ঢুকবো না অত। স্যার আর 1973 সালে কি লিখবো? তারপরে লেখো 1973 সালে স্টিল স্যাল লেখো SAIL হয়েছে। সরকারি নিয়ন্ত্রণাধীন একটি সংস্থায় পরিণত হয়। প্রথমে এটা ছিল একটা প্রাইভেট কোম্পানি না, একটা প্রাইভেট লিমিটেড ছিল প্রথম 1954 সালে যেটা তৈরি হয়। ঠিক আছে, হিন্দুস্তান স্টিল প্রাইভেট কোম্পানি বা লিমিটেড এরকম একটা সংস্থা ছিল। তার পরবর্তীকালে 1973 সালে লিখে নাও এটি হয়েছে। পাকাপাকি ভাবে প্রতিষ্ঠা হয়, লেখো ইনকর্পোরেট হয়, সরকারি নিয়ন্ত্রণাধীন ভাবে প্রতিষ্ঠিত হয় 1973 সালে। ঠিক আছে, আচ্ছা এই সেল মানে লেখা হয়ে গেছে তো, এবার চলো এই সেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা পরীক্ষায় আসে, লিখে নাও নতুন মানে নিউ দিল্লি লেখো, নিউ দিল্লিতে এর সদর দপ্তর, নিউ দিল্লি বা নতুন দিল্লি এর সদর দপ্তর। আচ্ছা এবারে সেল নিয়ন্ত্রিত অনেকগুলো ইস্পাত কেন্দ্র রয়েছে। তো সেল নিয়ন্ত্রিত অনেক ইস্পাত কেন্দ্র রয়েছে, সব ইস্পাত কেন্দ্র যেমন ধরো আমাদের দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা থেকে শুরু করে যে সমস্ত ইস্পাত কেন্দ্রগুলো সেল নিয়ন্ত্রিত, বেশিরভাগ আর কি 5টা বড় বড় ইস্পাত কেন্দ্র রয়েছে যেটা সেল দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবং আরো একটা জিনিস আমাদের লিখতে হবে, শঙ্কর ইস্পাত কেন্দ্র। ঠিক আছে, ভারতবর্ষে যে শঙ্কর ইস্পাত কেন্দ্র রয়েছে, 3টে শঙ্কর ইস্পাত কেন্দ্র রয়েছে, দুর্গাপুর তার মধ্যে অন্যতম, দুর্গাপুর, ভিলাই, আর একটা হচ্ছে কি বলতো, 3টে ইস্পাত কেন্দ্র আছে শঙ্কর ইস্পাত কেন্দ্র, বলতো কি কি? একটা দুর্গাপুর, একটা ভিলাই, রাউরকেল্লা। না রাউরকেল্লা না। বোকারো। শঙ্কর ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, একদম শঙ্কর মানে অ্যালয় স্টিলের কথা বলছেন নাকি? হ্যাঁ অ্যালয়, শঙ্কর মানে অ্যালয়। তো অ্যালয় দুর্গাপুর কোথায় চলে গেল? হ্যাঁ দুর্গাপুর আছে, দুর্গাপুর আমি জানি, আর জানি না। দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর আছে, ভিলাই আছে, আর একটা হচ্ছে তোমার আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, বোকারো না, রুরকেল্লা। না রাউরকেল্লা না। রুরকেল্লা স্যার। রাউরকেল্লা কি? না 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 হ্যাঁ রুরকেল্লা। শঙ্কর ইস্পাত কেন্দ্র রাউরকেল্লা, রাউরকেল্লা না গো, ওই রাউরকেল্লা হবে না, ওইটা হচ্ছে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, ওটা তৈরি হয় প্রথম। কি বলছো অত্যন্তি না? দুর্গাপুর, ভিলাই, এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক তৈরি হয়, কিন্তু স্যার এটা কি টিসকো কিভাবে? টিসকো জামশেদপুর না 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 টিসকো? কিছু হবে না। যাই হোক ওই দুটো লিখে নাও, ওই দুটো শঙ্কর ইস্পাত কেন্দ্র লিখে নাও, একটা হচ্ছে দুর্গাপুর, একটা ভিলাই। হ্যাঁ, আর একটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আসলে মনে আসলে বলে দেবো। ওকে, আর সেল নিয়ন্ত্রিত মানে সেল দ্বারা নিয়ন্ত্রিত কয়েকটা ইস্পাত কেন্দ্র যেমন লিখে নাও দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, বোকারো, ইটিসি, অনেকগুলো রয়েছে, এগুলো সেল নিয়ন্ত্রিত ইস্পাত সংস্থা। স্যার ঠিক ওটা আছে, আগে বলুন, দুটি শঙ্কর ইস্পাত কেন্দ্র হচ্ছে ওই দুর্গাপুর আর রাউরকেল্লা, এই রাউরকেল্লা না, ওই ভিলাই। আচ্ছা এবার দেখো ভারতবর্ষে যে সমস্ত বড় বড় ইস্পাত কেন্দ্র রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে টিসকো। তো টিসকো হচ্ছে, একটু ডিটেলস এর সম্পর্কে একটু লিখবো, আমরা জানবো। আমি একটু বলি কি কি বলুন, এই 5টা নাম বলুন, 5টা 4টা বলুন, তার নামগুলো বলুন। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, সালেম, বানপুর, কুলটি, দুর্গাপুর, ইটিসি।
আচ্ছা, এবার আমরা যেটা পড়বো টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তো এই টিসকো কোথায় গড়ে উঠেছে? ভারতবর্ষের যে ঝাড়খণ্ড বলে একটা রাজ্য আছে, সেই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে। হ্যাঁ ঝাড়খণ্ডে, হ্যাঁ ঝাড়খণ্ডের যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল ওই ঝাড়খণ্ডে, ঠিক আছে? তো ঝাড়খণ্ডে আমাদের পাশের রাজ্য, এই থাকে এখানে আমাদের এই নায়েক, নায়েক হচ্ছে ঝাড়খণ্ডে থাকে। তো নায়েক নেই এখন ক্লাসে। তো ওই জামশেদপুর আছে আমাদের খড়কাই আর সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীতে না প্রচুর ইয়ে পাওয়া যায়, মন্থকূপ পাওয়া যায় হেভি। আমি মানে আমরা তখন গিয়েছিলাম, বিশাল সেই মানে পায়খানার যে চেম্বার, সেই চেম্বারের মতো বড় বড় বিশাল। দেখেছো? কেউ গেছো? সুশান্ত গেছো ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীতে? গেছি কিন্তু মন্থকূপ তো দেখিনি। মন্থকূপ ভেতরে ঢুকতে হবে, ঢুকলে তারপরে, নাহলে পারবে না, মানে দেখতে পাবে না। নদীর ওপরে যাওনি, মানে নদীর বিচে? হ্যাঁ গেছি, বিচে গেছি কখন কিন্তু গেছো? এখন বর্ষাকালে না গ্রীষ্মকালে? মতম শীতকালে মনে হয়। তো যাই, বর্ষাকাল বাদে যদি অন্য টাইমে যাও না, সুবর্ণরেখা নদীতে জল থাকে না, সে একদম অল্প অল্প জল থাকে, ওটা তুমি কিছু মনে হবে না। তো সব একদম মানে পুরো একদম ফ্ল্যাট, মানে সমতল ভূমির মতো। ওখানে যে মানে পাথর, নুড়ি, বালি পাথর আছে না বড় বড়, তো বিশাল বিশাল বড় বড় মন্থকূপ দেখতে পাবে, মানে খুব ভালো লাগবে দেখতে। এবং সেখানে ছবি টবি তোলা ছিল, এই পুরানো ফোনে সব ডিলিট হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, মন্থকূপ আছে প্রচুর। এবং ওইখানে ওই জায়গাটা মন্থকূপের একটা উল্লেখযোগ্য উদাহরণ আর কি। মন্থকূপ কোথায় দেখা যায়? সুবর্ণরেখা খড়কাই নদীর ওই জায়গাটায় প্রচুর মন্থকূপ দেখা যায়। হ্যাঁ, তো ওই সুবর্ণরেখা আর খড়কাই নদীর মিলনস্থলে ওই টিসকো গড়ে উঠেছে। আর টিসকোর তো বিশাল বড় এলাকা, মানে সেটা তোমরা জানো, মানে টাটা যে মেন ইয়ে আর কি স্যার, স্থান। টাটা টিসকো 1905 সালে গঠিত হয়, তো 1907 সালে প্রোডাকশন স্টার্ট হয়। না 1907 তো, না 1907 এ। 1907 সালে তৈরি হয় আর কি টাটা কোম্পানিটা, কিন্তু প্রোডাকশন শুরু হয় 1911 সালে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো? আর এটা ভারতবর্ষের মানে বৃহত্তম, মানে যদি বলা হয় বেসরকারি দিক থেকে সব থেকে বড় লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে টিসকো। সরকারি না, কিন্তু টাটা হচ্ছে বেসরকারি। টাটা বেসরকারি মানে, এবং এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় লৌহ ইস্পাত কেন্দ্র কারখানা, ঠিক আছে? এগুলো লিখে নাও, ইনফরমেশন গুলো লিখে নাও। দেখো, টিসকো স্থাপিত হয়, দিয়েছেন আগের দিন হ্যাঁ যে এটি নন গভর্নমেন্ট বৃহত্তম লিখিয়ে দিয়েছেন আগের দিন। আচ্ছা তাহলে ওকে, নো প্রবলেম। তো যাই হোক আর কি, এবার টাটা সম্পর্কে একটু ডিটেলস বলি হালকা করে। বিষয়টা হচ্ছে এই যে টিসকো কেন গড়ে উঠেছে। টিসকো গড়ে ওঠার পেছনে অনেকগুলো অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকার কারণে টিসকোটা ওই জায়গাটায় তৈরি করা হয়েছে। কেন? স্পেশালি আকরিক লোহা, প্রচুর পরিমাণে এখানে আকরিক লোহা মানে এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর আকরিক লোহা পাওয়া যায়। কয়লা, আকরিক লোহা, চুনা পাথর, যেমন জামশেদপুর, সরি ছোটনাগপুর রিজিয়ন, মানে ছোটনাগপুর খনিজ ভান্ডার রিজিয়ন আছে সেই সারাউন্ডিং পরিবেশের মধ্যে এটা অবস্থান করছে। তো লৌহ ইস্পাত শিল্পে প্রধান কাঁচামাল যেগুলো লাগে আর কি, সেটা কয়লা লাগে, আকরিক লোহা লাগে, ঠিক আছে? তো কয়লা আর আকরিক লোহা, তো আকরিক লোহা এখানে তো কয়লা প্রচুর পাওয়া যায় পার্শ্ববর্তী, মানে ওই রাজ্যে, মানে আমরা সেই পড়েছি যে ভারতবর্ষে প্রথম কয়লা কোথায় উত্তোলন হয়? আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জে, তারপর ঝাড়খণ্ডের ঝরিয়াতে প্রচুর কয়লা পাওয়া যায়। তো কয়লা তো আমাদের ঘরের, মানে ওদের ঘরের জিনিস আর কি, কয়লা মানে কাঁচামাল, কয়লা পেয়ে যাচ্ছে। আর কি লাগবে? আকরিক লোহা। তো আকরিক লোহা মানে এই ঝাড়খণ্ডের পাশে আছে ওড়িশা ঠিক আছে? ওড়িশা কিন্তু আকরিক লোহা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে। আর প্রচুর পরিমাণে এখানে মানে আকরিক লোহা উত্তোলন হয় আর কি, পাওয়া যায়। হ্যাঁ, ওড়িশার বিভিন্ন জায়গা রয়েছে। তোমরা যদি ঘুরতে ফুরতে যাও তো এই সমস্ত জায়গাগুলোর নাম শুনবে। কিন্তু আমরা যেমন গরু মহিষানি বলে জায়গা আছে, বাদাম পাহাড় বলে জায়গা আছে, ঠিক আছে? ময়ূরভঞ্জ তো প্রত্যেকে আমরা শুনেছি, কিছুদিন আগে পড়লাম কারেন্ট অ্যাফেয়ার্স। ময়ূরভঞ্জ কি জন্য বিখ্যাত মনে আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম। হ্যালো, মনে হ্যাঁ, নেই? ময়ূরভঞ্জ আর লাদাখ, তাই তো স্যার? দুটোকে হ্যাঁ, ওই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ নেওয়া হয়েছিল মনে হয়। আরে বাস, রাজি ফাটিয়ে দিয়েছে। চলো, হ্যাঁ, তো এই কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইটের স্থান পেয়েছে আর কি ময়ূরভঞ্জ, আর একটা লাদাখ। তো এই ময়ূরভঞ্জ, এখানে একটা ওই জলপ্রপাত আছে, সেই মানে খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে পাওয়া যায় ময়ূরভঞ্জের ওখানে। তো এই ময়ূরভঞ্জ, তারপরে হচ্ছে ধরো লাদাখ, তো ওইটা বলার উদ্দেশ্য না। এই ময়ূরভঞ্জে প্রচুর কয়লা উত্তোলন হয় আর কি, ওকে? তারপরে কেওনঝড় রয়েছে, ইটিসি, মানে এই সমস্ত অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায়, যেখানে এখান থেকে অতি সহজে ওই জায়গাতে
কাঁচামাল নিয়ে যাওয়া যায়। আরেকটা জিনিস, এই লো ইস্পাত শিল্পে যে কাঁচামালটা আমরা পাই না, এই কাঁচামালটা বিশুদ্ধ না শুদ্ধ, এই সরি অবিশুদ্ধ না অবিশুদ্ধ না বিশুদ্ধ? অবিশুদ্ধ অবিশুদ্ধ হ্যাঁ, তো অবিশুদ্ধ হওয়ার কারণে এখানে মানে কি, এখানে ধরো 100 কেজি টন মানে কয়লা নিয়ে গেলে বা আকরিক নিয়ে গেলে সে কমে যায় আর কি, যেটা শিল্প দ্রব্য তৈরি হবে সেটা তো কমে যায়। এছাড়াও এই লো ইস্পাত শিল্পে অন্যান্য যে কাঁচামালগুলো রয়েছে, ঠিক আছে, এই কাঁচামালগুলো সাধারণত কি এই ডলোমাইট, তারপরে যে চুনা পাথর, ম্যাঙ্গানিজ ইত্যাদি ইত্যাদি প্রচুর দরকার হয়। ওকে, স্যার এই টাটারা কি ইন্ডিয়ান? অবশ্যই টাটা তো ইন্ডিয়া, তো জামশেদজি টাটা ভারতরত্ন পেয়েছে। সে পেয়েছে, আমি বলছি ইন্ডিয়ান না নন ইন্ডিয়ান, আমি এটা জিজ্ঞেস করছি। জামশেদজি টাটা ইন্ডিয়ান তো। টাটা এই তো টাটা এবার মালদ্বীপে একটা ইয়ে তৈরি করছে, রিসোর্ট তৈরি করছে, একটা না অনেকগুলো রিসোর্ট তৈরি করছে মালদ্বীপে। দুটো তাজ রিসোর্ট। হ্যাঁ, দুটো তাজ রিসোর্ট হবে। হ্যাঁ স্যার, নিয়ে চলুন, মাত্র 50,000 টাকা খরচা হবে। মাত্র? হ্যাঁ, পার হেড। ও, আমি 10,000 টাকায় ঘুরে এসেছি। এই দেখো 10,000 টাকায় ঘুরে এসছে তাহলে। হ্যাঁ, এখন বলছে লাগবে এরকম রেট। 10,000-এ? না না, 50 না স্যার, লাগবে। 12,000 15,000 প্যাকেজ আছে, ফালতু কথা। 50,000 আর আপনি গিয়ে ওখানে যদি ফুর্তি করেন সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু অত টাকা লাগবে না। কিন্তু আমি তো দেখলাম যে 50 কে দিচ্ছে পুরো প্যাকেজ। জাহাজে করে যাব কম টাকায়, জাহাজে করে যাওয়া ফুর্তি যায়। বলতে কিরকম ফুর্তি আমি বুঝতে পারছি না, কি ওই ফুর্তি? সুইমিং পুলে একটু সবকিছু খুলে খালে। আমার মনে হয় মলদ্বীপটাকে হচ্ছে যে ব্যান করেছে তো ওই জন্য মনে হয় বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বলছি মলদ্বীপটা ব্যান করে দিয়েছে তো ওই জন্য মনে হয় বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই সুইমিং পুলে নাচানাচি করলে ওইসব টাকা ফাঁকা দিতে হয় নাকি, একসঙ্গে চার্জ ফার্জ কেটে নেয় নাকি? না না স্যার, মনে হচ্ছে ওই আপনি জলের তলায় যে যান না, ওখানে অনেকটা টাকা খরচা হয়ে যায়। জলের তলায় না? জলের তলায় যে নিয়ে যায় না। আমরা জলের তলায় যাবো না, আমরা জলের উপর থেকে দেখবো। না স্যার, হোটেলে যেমন থাকবেন সেই হিসাবে চার্জ। স্যার আপনি নাচানাচি করতে যাবেন? হ্যাঁ, তো ওখানে গিয়ে কি আমরা ইয়ে করবো নাকি? ওখানে তো আনন্দ করতে যাই না, নাচানাচি হবে, অনেক কিছু হবে। কি স্যার হবে? তো বিশাল বড় ডান্সার, বিশাল, মানে কি বলবো, ইয়ে বিশাল বড় ডান্স। মাতাল করে যে নাচ দিয়েছে ওই রকম, মাতালরা যেমন নাচে ওই রকম, ঠিক আছে, ড্যান্স মানে পাগল হয়ে যাবে দেখলে। সত্যি স্যার, এটা কিন্তু ঠিক যে আমাদের নিজের দেশগুলো ঠিকঠাক ঘোরা হয়নি, সব বিদেশ যাচ্ছে। নিজের দেশে কত ভালো ভালো জায়গা আছে, সেগুলোই কেউ ঘোরে মালদ্বীপটা না। ফেমাস হয়ে গেল আমাদের মোদি ভাইয়ের জন্য। এই মোদি ভাই বলছি, প্রধানমন্ত্রীকে মোদি ভাই বলছি, কি অবস্থা। তা যাই হোক আর কি, আমাদের মালদ্বীপটা কিন্তু এখন নতুন একটা ইয়ে হবে, মানে ভালো জায়গা অ্যাকচুয়ালি। নদীর পাড়ে যে সমুদ্রের পাড়ে যে সমস্ত জায়গাগুলো, মালদ্বীপও সমুদ্র মানে মাঝে একটা দেশ, তো লাক্ষাদ্বীপ ছোট আর কি ওর তুলনায়, কিন্তু সেম এনভায়রনমেন্ট পাবো। জাস্ট এটা 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 লোকবসতি অতটা উন্নত না, বা অতটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি ভারতবর্ষ থেকে, সেই কারণে অতটা বেশি ফেমাস হয়নি। এবার হচ্ছে ফেমাস হয়েছে। ভারতবর্ষ থেকে যদি প্রতি বছরে 4 লাখ লোক ওখানে মালদ্বীপে ঘুরতে যায় তাহলে লাক্ষাদ্বীপের জন্য উন্নতিটা করবে কে? খুব ভালো করেছে, খুব বুদ্ধিমানের কাজ করেছে মালদ্বীপকে যদি ব্যান করা হয়। হ্যাঁ, বিশাল ট্যুরিজমের জন্য। ব্যান তো করেছে অন্য রাজনৈতিক কারণে, কিছু উল্টোপাল্টা কিছু বলেছে মনে হয় ওখানকার নেতা বিশাল। মন্ত্রীরা, শোনো সেই জন্য। কি হয়েছে আমি বলছি, ইন্ডিয়া থেকে সুবিধা নিয়ে ইন্ডিয়াকে লাথি মেরেছে এই জন্য। হ্যাঁ, বিষয়টা কি হচ্ছে আমি পুরো তিনজন মন্ত্রী বলেছে উল্টোপাল্টা কথা, যে প্রধানমন্ত্রী নাকি ওখানে গিয়ে প্রমোট করছেন মালদ্বীপকে। মানে এগুলো রাজনৈতিক ব্যাপার না আছে না, তো কোনো অনেক। রাজনৈতিক ব্যাপার না, বিষয়টা শোনো, কোনো রাজনৈতিক ব্যাপার না। বিষয়টা হচ্ছে তো কিছুদিন আগে তো নরেন্দ্র মোদী ইয়েতে ঘুরতে গেছিল না, লাক্ষাদ্বীপে, ওই যে একটু স্নান টান করছিল, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপে হ্যাঁ হ্যাঁ, উনি তো কিছু বলেননি, উনি ওটা নিয়ে ছবি তুলে পাঠিয়েছেন, ওটা তাতেই নিয়ে অনেক আরে গন্ডগোল, ভাই, মানে আমরা ওখানে যেমন কমেন্ট ফেসবুকে হয়ে পোস্ট করি, গেছে। আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, তো উনি ওইরকম পোস্ট করেছে যে আমাদের ভারতবর্ষে যে এত সুন্দর জায়গা আছে, মানে একটা মানে প্রশংসা করে আর কি ছবি পোস্ট করেছে। তো সেখানে আর কি তো এবার হচ্ছে মালদ্বীপের যে মন্ত্রী কিছু মানে প্রথমে একজন মন্ত্রী আর কি প্রথমে কমেন্ট করে। তিনজন মন্ত্রী স্যার, তিনজন মন্ত্রীকে বরখাস্তও করে দেওয়া হয়েছে। হ্যাশট্যাগ করে হ্যাঁ বরখাস্ত করে দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে এইটার পরিকল্পনা লাক্ষাদ্বীপকে মানে
1 বছর আগের থেকেই প্রমোট করার কথা বার্তা চলছে। ইসরায়েল আগেই বলেছে নাকি যে লাক্ষাদ্বীপের জলটাকে যাতে খাওয়ার উপযোগী করা হয় তার জন্য তারা প্রক্রিয়াকরণ করবে। সেটা 1 বছর আগেকার কথা। তো তার জন্য অনেক গালাগালি শুনিয়েছে যে ইসরায়েল নাকি এদের আমি যদি আমার ভারতবর্ষের দেশের বন্ধুদের স্পটের উন্নতি করার চেষ্টা করি তাহলে সমস্যাটা অন্য জনের তো সমস্যা হবে কেন ভাই? আরে আমার বাবা দেশ সমস্যাটা উন্নতি এটাই করবে। যে মালদ্বীপ থেকে বেশিরভাগ আমাদের ভারতবর্ষ যে মানে টুরিস্টটা দেয় না, সেটার উপরেই দাঁড়িয়ে ওদের দেশটা মানে টিকে আছে অ্যাকচুয়ালি দেখতে গেলে। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের দেশ ভারত যদি আর ব্যান বাংলা করে না 70% জিডিপি ওদের ফুটে যাবে। হুম সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপরেও ওদের আর ওখানে তো কিছুই নেই, শুধু ওই জল আর এগুলো ছাড়াই, মানে সমস্ত কিছু চিকিৎসা সবকিছুর জন্য তো ইন্ডিয়াতেই ওদেরকে ইন্ডিয়ারই হেল্প নিতে শুধু হবে। চিকিৎসা নয়, চিকিৎসা, ট্যুরিজমের পড়াশোনা, ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এমনকি 2004 সালে সুনামি বলুন, হুম 2014 সালে একবার মানে যাবতীয় কিছু সমস্ত কিছু তো আমাদের ভারতবর্ষ থেকেই ওনাদেরকে দেওয়া হয়। হুম তাতেও ওইটুকু পুটকে দেশটার এত বাড় যে হুম আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলে। ইভেন আমাদের ইন্ডিয়াকে নিয়ে নাকি আমাদের ইন্ডিয়ার লোকেদের গায়ে গন্ধ হুম মানে যাচ্ছে তাই ভাবে উল্টোপাল্টা ভাবে অপমান করে। হ্যাঁ অত হ্যাঁ ওদের সাহস হয় কোথা থেকে? সেটাই তাই জন্যই তো গোটা দেশ জুড়ে যে মানে অহিংস আন্দোলনের পর যে এত বড় একটা আন্দোলন যে হয়েছে, আন্দোলনই বলা চলে এটাকে, যে সোশ্যাল মিডিয়া গোটা দেশ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। হুম আর ইভেন মানে বিপক্ষীয় দলের নেতাদের কথা ছেড়ে দিন, ওদের কথা আমি বলছি না। গোটা দেশ বলতে একদম ভালো ভালো খেলোয়াড় থেকে আরম্ভ করে সচিন টেন্ডুলকার থেকে আরম্ভ করে হ্যাঁ সালমান খান সবাই প্রমোট করছে যে নিজের দেশের নিজের জায়গাকে আগে প্রমোট করুন, ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ঘোরার আছে। হুম আমাদের জিডিপি যাতে ওদের কোনোভাবে কাজে না লাগে সেটা চেষ্টা করুন। আমাদের দেশের পয়সা যেন আমাদেরই জিডিপি তৈরিতে কাজে লাগে। হুম একদম ঠিক। পুরো ইনফরমেশন তুমি বলে দিয়েছো, তবুও আমি আরেকটার সঙ্গে কিছু অ্যাড করব। দেখো, মালদ্বীপ দেখা যাবে না, আমাদের নোকের থেকে ছোট দেশ, ঠিক আছে, আমাদের নোকের থেকে ছোট দেশ। এ সাহস হয় কি করে এদের, মানে মানে মেরে কান মেরে কান মানে গরম করে দিতে পারলে সব থেকে ভালো হবে। সাহস হয় কি করে? এই দেখো, এই ইন্ডিয়া কোথায়, আর ইন্ডিয়ার একটা সেই মানে কি সাহসটা বলবো, হয়েছে চাইনার জন্য, সাহসটা চায়না হয়েছে কি করে? চাইনার জন্য। কারণ এই এখন যিনি মানে রাষ্ট্রপতি হয়েছেন, উনি হ্যাঁ, মানে মোহাম্মদ প্রথমে বিজু। ভারতবর্ষ না ঘুরতে এসে উনি গেছেন, চাইনা গেছেন স্যার। না, এটার আমি ইতিহাসটা বলি মানে পুরোটা, দেখো। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে মালদ্বীপ। ওকে, মালদ্বীপ ঠিকই বলেছো, চীনে ঘুরতে গেছে মালদ্বীপে মোহাম্মদ বিজু। তো এটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপটা হচ্ছে, আমরা আয়তনটা দেখে নিই কিরকম। দেখো, এ হচ্ছে পুচকে দেশ, এর আবার বাড়ন্ত দেখো। এ হচ্ছে অ্যাকচুয়ালি মালদ্বীপটা হচ্ছে আমাদের টুরিস্টের জন্য, মানে এদের ইকোনমি পুরোটাই ডিপেন্ড করে টুরিস্টের জন্য। মানে টুরিস্ট আমাদের ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা যায় আর কি, হানিমুন করতে যায়, তো তাদের ওটা তো হচ্ছে নখের মতো তো লাগছে দেখতে। নোকের থেকেও ছোট ভাই, কিচ্ছু নেই। ছোটর সুনামি কথা হলে বলছি না, বলছি আমেরিকা তো ভারতবর্ষ থেকে নখের মতো লাগছে। ভারতবর্ষের আর্মি এখানে সবসময় মানে এদের মানে পরিষেবা দেয়, ইকোনমি মানে পরিষেবা মানে কি, এদের মানে বিপর্যয় হলে মানে সবকিছু ভারতবর্ষের আর্মিরাই করে, উদ্ধার কার্য করে, সবকিছু করে। হ্যাঁ, সোজা হাঁটতে পারে না এদের, আবার কত। তো যাই হোক আর কি, প্রধানমন্ত্রীকে এইসব উল্টোপাল্টা কথা বলে এবং বলছে যে মালদ্বীপের লাক্ষাদ্বীপের হচ্ছে থেকে মালদ্বীপ মানে একটা খারাপ কথাবার্তা বলে, সেই কারণে আর কি এটা তো মানে ইভেন হ্যাশট্যাগ করে বলে আর কি, যাতে মানে সবাই, ইন্ডিয়ার সবাই দেখতে পায় আর কি। তো এই কারণে আর কি ভারতবর্ষ থেকে মানে এবারে কি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের যে আচরণ, এটা হচ্ছে কোনো দেশের ইন্টারন্যাশনাল যে মানে কূটনীতি, সেই কূটনীতিতে প্রভাব পড়েছে। এটা শুধু চারটিখানি ব্যাপার না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে কিন্তু কোনোদিন সমাজ মাধ্যমে অনেক কিছু, এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে কিছু খেলা টেলা নিয়ে এসব, কিন্তু এটা কোনো ইন্টারন্যাশনাল যে কূটনীতি, সেই কূটনীতিতে প্রভাব পড়েনি। কিন্তু এটা ডাইরেক্ট পড়েছে কেন? মোদির সঙ্গে, মানে মোদি ঠিক মানে কিছু ঘুরতে গেছে, সেই ছবি পাঠিয়েছে, মানে ছবি পোস্ট করেছে, কিন্তু উল্টে পেছন থেকে কাটি মেরেছে আর কি মালদ্বীপের কয়েকটা মন্ত্রী, এবং শুধু শুধু মন্ত্রী না, মালদ্বীপের বেশিরভাগ ওই মানে পপুলেশন আর কি, ঠিক আছে, কাটি মেরেছে। কাটি কিরকম মেরেছে, বাজে মানে ইন্ডিয়া সম্পর্কে বাজে কথা বলেছে, ইন্ডিয়ার ওই যে লাক্ষাদ্বীপ সম্পর্কে বাজে কথা বলেছে, এরকম। ফলে কি হয়, এটা নিয়ে মানে ওই নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছে আর কি, মানে প্রত্যেক মানে সুপারস্টার থেকে শুরু করে বলিউড, মানে এই দেশে আর কি ব্যাপক একটা ইয়ে তৈরি হয় আর কি,
সোশ্যাল মিডিয়ায়। মোদির স্যার একটা আলাদাই পাওয়ার আছে সত্যি স্যার কথা। ইন্ডিয়ান সেনা তো প্রত্যাহার মোদি করতে বলেছে। স্যার মোদি কোনো ইয়ে নয়, মানে মোদি হচ্ছে একটা ব্র্যান্ড বুঝলেন? ব্র্যান্ড মোদির সঙ্গে একটুখানি কথা নেই, ওই ফালতু এবারে পাবলিক শুধু ও কিছু বলেনি, তারপরে হচ্ছে ইন্ডিয়ার যে পপুলেশন, সেই পপুলেশনটাই দেখিয়েছে ইন্ডিয়া। তার মোদি তো আর কিছু না, বলেনি। আমি আমি কোনো পার্টির কথা বলছি না, কিন্তু আমার কথা যখন কোনো দেশের প্রশ্ন আসে, বিরোধী কি যাই কি সবার তো একজোট হওয়া উচিত, তাই না? হুম হুম হুম। তবে ওখানে সব against থেকে আগে তো দেশের আগে তার কেউ নেই। ঘরে আগুন লাগিয়ে লাভটা কি হবে, আমি সেটা বুঝতে পারি না। যখন বাইরের কেউ যখন অপমান করছে, তখন তো দেশের লোক সবারই প্রোটেস্ট করা উচিত, তাই তো না? সবাই করেছে, আর আরে এখানে বাবা, তো এরাও সেই এখানে কোনো পাকিস্তান রাজনীতি আর শ্রীলঙ্কার মতো ওই পথেই হাঁটছে স্যার। আবার মানে চীনের কাছে এতটা মানে লোনে ডুবে গেছে অলরেডি মালদ্বীপ। এমনিতেই উদ্ধার কার্য করার মতো একমাত্র ভারতেরই ক্ষমতা ছিল বা করেওছে। 2023 পর্যন্ত কত কোটি টাকা ইয়ে করলাম, ওটা দেখলাম আর কি, মনে পড়ছে না এই মুহূর্তে। তো দিয়ে পরে ওদেরকে হেল্প করে রেখেছে, সেটাকে ভুলে গিয়ে আগেকার গুলো তো ছেড়েই দিন। জল খেতে পাইনি, জলটা পর্যন্ত আমাদের ভারতবর্ষ থেকে গেছে, ওগুলো তো ছেড়েই দিন, ওগুলো আমি বলছিই না। ইভেন এখন যেটা করছে মানে চীনের কথা শুনে ওরা সেই শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো ওই পথেই হাঁটছে। হ্যাঁ মানে ওদের যে অবস্থা কি হবে এদের এবার এই ওরা পুরোটা না, নিজেরাও জানে না। এদের পুরোটা রাজনীতির খেলা। দেখো কিছুদিন আগে না এই মালদ্বীপের বিষয়টা কেন হয়েছে আমি বলছি শোনো। কিছুদিন আগে মালদ্বীপের নির্বাচন হয়েছে, ঠিক আছে, যেমন আমাদের লোকসভা ওদের মালদ্বীপের নির্বাচন হয়েছে। যে সরকারটা বিরোধী ছিল আর কি, যে সরকারটা বিরোধী ছিল সে হচ্ছে ভারতের এগেনস্টে, মানে এই সরকারটা অর্থাৎ মোহাম্মদ মির্জো হচ্ছে ওদের এখন প্রেসিডেন্ট আর কি, ঠিক আছে, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি না, হ্যাঁ, মোহাম্মদ মুইজু। মোহাম্মদ মির্জো বা হ্যাঁ, মির্জো, মইজু, রাষ্ট্রপতি স্যার। মোহাম্মদ প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট স্যার, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট আর কি ওদের প্রধান। তো যাই হোক উনি হচ্ছে ওই ভারতের মানে বিপক্ষে আর কি, মানে ইস্যু নিয়ে আর কি, যাই হোক আর কি তিনি প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি হয়েছে আর কি, ঠিক আছে। ফলে কি হয়, আর যিনি এই প্রেসিডেন্ট হলেন তার সঙ্গে ইন্ডিয়ার ভালো হয়েছিল। হ্যাঁ, আর এটা হচ্ছে চীনপন্থী, মানে এই যে ওই মোহাম্মদ মির্জো চীনপন্থী আর কি, মানে এরা হচ্ছে চীনপন্থী একটা সংগঠন আর কি, বুঝতে পেরেছো? তো সেই কারণে চীনের সঙ্গে বন্ধুত্ব হবে, এই কারণে। আর চীনে এখন উনি ঘুরতে গেছে আর কি, যাই হোক ঘুরতে গেছে মানে কি বিভিন্ন প্ল্যানিং আছে আর কি, যাই হোক ওদের বিদেশ নীতি ওসব আমার দরকার কিন্তু নেই। ওখান থেকে অ্যানাউন্স করছে যে ভারত তাদের সেনা যেন প্রত্যাহার করে নেয়। হ্যাঁ ওদের দেশে ভারতীয় সেনা এ করে না, ও বলছে ভারত যেন তার সেনা প্রত্যাহার করে নেয় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু প্রত্যাহার করে নেবে, আর কোনো উপকার ওরা পাবে না। কোভিড টাইমে যে উপকারগুলো করেছে এগুলো সব ভুলে গেছে। ভুলে গেছে। বেইমান। চিটিং মানে এরা মানে কি বলবো এদের, ভারত কোনোদিন কাউকে সাহায্য করে সবসময়, এরা পেছন থেকে কাঠি মারে কদিন। চায়না আরেক সুবিধাবাদী দেশ, বুঝবে দাঁড়ান। হ্যাঁ আর ঠিক আছে চায়না স্যার, তো আরেক আবার সুবিধাবাদী দেশ, ও আবার বুঝবে না। ইসরায়েলকে নিয়ে পর্যন্ত কথা বলেছে। ইসরায়েল যদি পিছনে লেগে যায় এরা পারবে? একটা সুনামি হলে শুয়ে শুয়ে পড়ে যাবে, আর কারোর দরকার হবে না ভাই। এটা হচ্ছে মালদ্বীপ। হুম হুম চলো, এদের নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, প্রমোট হয়ে যাচ্ছে। প্রমোট নয়, যারা জানে না তাদের জানা উচিত না। হ্যাঁ অনেকে জানে না তো, সবকিছুই কারেন্ট ইন্টারন্যাশনাল বিষয় নিচে সবকিছু জানা এটা উচিত কিন্তু স্যার। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি এটা, হ্যাঁ এই কারণে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা পড়বে পরীক্ষা, এখান থেকে অবশ্যই পরীক্ষায় পড়বে। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি বলো? মোহাম্মদ মুইজো, ঠিক আছে। এ পরীক্ষায় পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এটা সাম্প্রতিককালে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হ্যাঁ চলো, এবার হচ্ছে আমরা কোথায় ছিলাম? সেল সেল হয়ে গেছে, বোকারো টোকারো এইসব জায়গায় ছিলাম আর কি। হ্যাঁ তো এই সমস্ত জিনিস প্রচুর মানে দরকার হয়। ঠিক যাই হোক, এটা কাঁচামাল নির্ভর একটা অঞ্চল, মানে স্পেশালি আকরিক লোহা এবং কয়লার উপর ভিত্তি করে এখানে এই লৌহ ইস্পাত শিল্পটা গড়ে উঠেছে। ওকে, তো যদি বলা হয় বলো তো এই টিসকো কোন নদীর তীরে গড়ে উঠেছে? সুবর্ণরেখা। খড়গাই। সুবর্ণরেখা খড়গাই নদীর মিলনস্থল। ঠিক। তো এরপরে আর কি আমাদের ভারতবর্ষের তাহলে আমি কি নেগেটিভ? কেন? খড়কাইটা বললাম না তো। ও ঠিক আছে, ও খড়কাই সুবর্ণরেখা বললে খড়কাই চলে আসবে। স্বাস্থ্য ভাই দুজনে, মানে ভাই একজনের কথা বললে ওপর চলে আসবে। সুবর্ণরেখা এবং খড়কাই নদীর তীরে গড়ে উঠেছে। ওকে,
আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা পড়বো বোকারো। ওকে, হেডিং করো বোকারো। লেখো এটি, লেখো বোকারো কোথায় গড়ে উঠেছে, লেখো এটা দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে গড়ে উঠেছে। বোকারো এবং দামোদর নদীর মিলনস্থলে গড়ে উঠেছে। আর বেশি কথা বলবো না, ইনফরমেশন লেখো। স্যার আপনি কি এক্সামে এইগুলো থেকে কোশ্চেন দিয়েছেন, এইসব মানে এ থেকে, শিল্প থেকে? বলবো কেন? স্যার কি বললেন বোকারোটা? অবশ্যই শিল্প থেকেই, মানে শিল্প থেকেই প্রশ্ন হবে, তাই না? বোকারো দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে গড়ে উঠেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে উৎপাদনের দিক থেকে বোকারো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র। লিখে নাও, উৎপাদনের দিক থেকে বোকারো ভারতের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র। কোশ্চেন এই সমস্ত জায়গা থেকে দিয়ে দেবো আর কি, দিয়েছি কিছু দিয়েছি। ঠিক আছে, আর এখান থেকে অতটা কি বললেন উৎপাদনের দিক থেকে? ভারতের দ্বিতীয় বৃহত্তম। নেক্সট লেখো দুর্গাপুর। দুর্গাপুর হেডিং করো, মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এটা কোথায় অবস্থিত? এটা বর্ধমানে। পশ্চিম বর্ধমান না পূর্ব বর্ধমান? পশ্চিম। হ্যাঁ, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে এটি গড়ে উঠেছে, ঠিক আছে? এটা হচ্ছে কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। দামোদর। লিখে নাও দামোদর নদীর তীরে। আচ্ছা, কোন দেশের সাহায্যে গড়ে, মানে সহায়তায় গড়ে উঠেছে? লেখো ব্রিটেনের। লেখো ব্রিটেনের। একটু পরপর বলে দিন তো, আবার উত্তর দিতে গিয়ে লিখতে পারি। আচ্ছা লেখো। স্যার আপনি এত স্পিড বলছেন না, কিছু লেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেখো। লেখো দুর্গাপুর অবস্থিত পশ্চিম বর্ধমানে দামোদর নদীর তীরে। দামোদর নদের তীরে কোন দেশ? লেখো নেক্সট লেখো ব্রিটেনের, মানে পূর্বতন মানে সোভিয়েত ইউনিয়ন বলছি, ব্রিটেন লেখো ব্রিটেনের সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি তৈরি হয়। ব্রিটেনের সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি তৈরি হয়। হয়েছে? ওকে। আর দেখো, আমি যেটা বলছিলাম আর কি একটু আগে, যে ব্রিটেনের সহযোগিতায় এই যে আমাদের দুর্গাপুর যেটা গড়ে ওঠে, এটা একটা শঙ্কর ইস্পাত কেন্দ্র, মানে অ্যালয় স্টিল মানে কোম্পানি আর কি, ঠিক আছে? যেটা লৌহ ইস্পাত শিল্প, সেটা হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। ইস্পাত এবং শঙ্কর, মানে ইস্পাত শিল্প তো রয়েছে, আবার শঙ্কর ইস্পাত কেন্দ্র, ঠিক আছে? তো এটা একটু লিখে দাও। আর এই যে মানে দুর্গাপুর, যেটা, এই দুর্গাপুরে কি মানে কি সব থেকে বেশি পাওয়া যায় বলো তো? কয়লা, আকরিক লোহা, নাকি ম্যাঙ্গানিজ? স্টিল। না, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তো আকরিক লোহা। স্টিল। বলো দুর্গাপুরে কার বাড়ি বলো, মানে বর্ধমানে কার বাড়ি বলো, সে বলতে হবে। কি পাওয়া যায় এখানে? কি বলছেন, মানে কি তৈরি হয়, কি তৈরি বেশি হয়, কি বলছেন? কোন কাঁচামাল বেশি পাওয়া যায়? কয়লা, আকরিক, কয়লা তো স্যার, কয়লা। আসানসোল পাশে কয়লা, কয়লা তো কয়লা বেশি পাওয়া যায়, কয়লা বেশি এখানে পাওয়া তো যায়। কয়লাটাই ফেমাস। আচ্ছা, আমি 10 মিনিট আগে কয়লা বললাম, উনি শুনতে পেলেন না, অ্যান্সারও দিলেন না। কয়লা শুনতে পাইনি হয়তো। কয়লা, হ্যাঁ, কয়লা ভিত্তিক। তো এই যে লৌহ ইস্পাত, দুর্গাপুর হ্যাঁ, লৌহ আমার ইস্পাত একটা কারখানা। কোশ্চেন আছে আপনার কাছে। হ্যাঁ বলো। আমি বলছিলাম যে চট করে বলে ফেলি, কিছুদিন আগে আপনার কাছে একটা নতুন স্টুডেন্ট পড়তে এসেছিল, ছেলে, ঠিক আছে? হুম খুব ভালো উত্তর দিত, হুম মাহি না এমডি কিছু একটা, মহেন্দ্র না কিছু একটা নাম। হুম। ও আমাকে মেসেজ করেছিল এর জন্য, নোটসের জন্য। মাহি?
এম দিয়ে কিছু একটা নাম 2-3 দিন ক্লাস করছিল আপনার কাছে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমাকে প্রথমে নোটস চাইলো, হুম তারপরে দ্বিতীয় দিন আবার চাইলো, হুম বলছে আমি ওকে আবার বললাম যে দেবো কি দেবো না ভেবে খুব ভালো স্টুডেন্ট মনে হচ্ছিল কারণ উনি খুব ভালো উত্তর দিচ্ছিলেন। হুম হুম তো যাই হোক, তো আমি বললাম যে আপনি স্যারের কাছ থেকে চেয়ে নেবেন, হুম কারণ স্যার পারমিশন না দিলে আমি দিতে পারবো না। হুম। তো আমি তো কাউকে অবশ্যই দেবে সচরাচর না, কারণ কি বলতো আমি চিনি না তো মাহি, তারপর থেকে সেটাকে আর দেখতে পাই না আমি এখানে। আমি তো জানি না মানে মাহি কে, আমি হয়তো অতটা খেয়াল করি। মাহি নয়, সরি এম দিয়ে কিছু একটা নাম, মহেন্দ্র না এম দিয়ে মোটামুটি আমার মনে আছে, আমাকে অনেক 2-3 বার মেসেজ করেছে। আমাদের পেট স্যার গ্রুপের, পেট গ্রুপের মেয়ে, মেয়ে না ছেলে? হ্যাঁ ছেলে, এখানে 2-3 দিন ক্লাসও করেছে, প্রেজেন্ট থাকতো, খুব ভালো অ্যান্সার দিত, মানে অনেকদিন ম্যাথ খুব ভালো পারতো। অনেকদিন আগে, হ্যাঁ অনেকদিন তো আগে আমাকে না অনেকবার মেসেজ করেছিল, সপ্তাহখানেক আমি এক মাস দিইনি। আগে? তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আমি স্যারের কাছ থেকে চেয়ে নেবো, তারপর দেখছি ক্লাসেই আসে না আর। এক মাস আগে? হ্যাঁ 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 এরকম হবে। আপনাকে ও, নাম্বারটা পরে পাঠাবো আমি স্ক্রিনশট মেরে। কি জানি কোথায়, হোয়াটসঅ্যাপে করেছিল তো মেসেজটা। হয়তো পেড ব্যাচের না, মাঝে মাঝে তো ফ্রি ব্যাচে মানে ফ্রি গ্রুপে দিই কিছু মানে এ দিই হয়তো, মানে পেড গ্রুপে না মনে হয়, পেড গ্রুপে হলে। মানে আপনাকে বলবো বলবো করে ভুলেই যাই, হঠাৎ করে আজকে মনে হয়ে গেল ও, যে মাঝে মাঝে ফেসবুকের কোনো না কথা হলে গার্গিয়াদির নাম্বার পাবে কোথা থেকে? হ্যাঁ পেড গ্রুপে নিশ্চয়ই ছিল, না গার্গিয়াদির নাম্বার কি করে পাবে? ফ্রি গ্রুপে কি ডালিয়াদি আছে? না না হ্যাঁ এটাও তো ঠিক, না হলে সে পাবে কি করে আমার নাম্বারটা? কিছুতে আপনার স্যারের মুখটা পেড তো গ্রুপে তো অনেকগুলো নাম্বার আছে, অনেক জনের নাম্বার। কোনো একটা এক্সাম আছে স্যারের পরে অনেক স্টুডেন্ট চলে আসে, ভর্তি হয় কিন্তু আর পরে না, চলে যায়। স্যার এখানে আমি তো 54 মেম্বার্স আছে। হ্যাঁ 54 মেম্বার্স আছে। এবারে কি কিছু কিছু জন অ্যাক্টিভ আছে, কিছু কিছু জন মানে আছে পড়াশোনা করে, আবার কিছু কিছু জন নোটস নেয়, তো এইরকম আর কি বিভিন্ন আর আছে আর কি, বুঝলে মানে বিভিন্ন, আবার কিছু জন মানে প্রাচীন ব্যক্তি রয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক আর কি, বাদ দাও সব নিয়ে, যেটা কি বলছিলাম। কি ব্যক্তি, প্রাচীন ব্যক্তি মানে? প্রাচীন ব্যক্তি মানে যে ওটা পুরোনো স্টুডেন্ট। স্টুডেন্ট। প্রাচীন ব্যক্তি। স্যার আপনি মানে স্যার ভিডিওটা মানে স্যার আপনি ভিডিও করছেন মানে হ্যাঁ রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ কারণ আজকে আমি ক্লাস করতে পারিনি হ্যাঁ তার হ্যাঁ, জন্য। বুঝতে পেরেছি, ঠিক আছে অসুবিধা নেই, আমি রেকর্ড করছি, চলো বাদ দাও। নেক্সট যেটা এরকম হলে বলবে যে এরকম। পয়লা বললেন, তারপরে কি হ্যাঁ হ্যাঁ, বললেন? দুর্গাপুরে আচ্ছা সবথেকে এরকম বেশি যদি পয়লা। বলা হয় যে দুর্গাপুর মানে মানে এই যে কিছুদিন আগে ডাব্লিউবিসিএস এসেছিল আর কি, যে দুর্গা কি বেশ একটা প্রশ্ন এসেছিল, কি প্রশ্নটা ছিল, হ্যাঁ আমাদের হচ্ছে ইয়ে গো, রৌরকেল্লা, রৌরকেল্লা না বিশাখাপত্তনম, আহ, বিশাখাপত্তনম যে লৌহ ইস্পাত কেন্দ্র কি ভিত্তিক, কয়লা ভিত্তিক না আকরিক লৌহ ভিত্তিক? তো এটা আমি সেই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলছি, যদি বলা হয় যে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কি ভিত্তিক, প্রশ্ন কেমন ভাবে আসবে সেটাই বলছি আর কি। দুর্গাপুর আকরিক লোহা, সরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা হচ্ছে স্পেশালি কয়লা ভিত্তিক একটা ইস্পাত কেন্দ্র, একটু লিখে নাও। স্যার বিশাখাপত্তনমটা আকরিক লোহা দিয়েছিলাম। আকরিক লোহা ঠিক দিয়েছিলে? না, ঠিক না ভুল জানি না, দিয়েছি। আকরিক লোহা উত্তর হবে। হবে? হ্যাঁ আর কি সেবারে প্রিলি কোয়ালিফাই করে যাবে। আরে না না, এত বলো না। কি কোশ্চেন এসে দেখোনি তো হয়তো সেটাই পুরোটা। তো হয়েছে। লেখা হয়েছে, নেক্সট লেখো, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। তাড়াতাড়ি লেখো, টাইম হয়ে গেছে, আর বেশি সময় নেই, কথা হয়ে যাচ্ছে এত, কি হচ্ছে তো কি জানি, কদিন ধরে শুধু উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে, ক্লাসই হচ্ছে না। আচ্ছা নেক্সট লেখো, কয়লা ভিত্তিক, আচ্ছা ভারত দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, ওকে। নেক্সট লেখো ভিলাই, হেডিং করো ভিলাই, ভিলাই লেখো, ভিলাই লেখো কোথায় গড়ে উঠেছে, লেখো ছত্তিশগড়ের ভিলাইতে, ছত্তিশগড়ের ভিলাইতে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভারতের বৃহত্তম, হ্যাঁ রাশিয়া তো রাশিয়া। হ্যাঁ রাশিয়া না, সোভিয়েত ইউনিয়ন লিখতে হবে, রাশিয়া আলাদা, সোভিয়েত
সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা তৈরি হয়। হয়েছে? এটা একটু লিখে নাও। ঠিক আছে? এখান থেকে ইনফরমেশন অনেক মানে ওই যে কোথায় অবস্থিত, তারপরে কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে, আর হচ্ছে এটি ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। ওকে, লৌহ ইস্পাত কারখানা সরকারি। হ্যাঁ, এটা সরকারি লিখে নাও, ব্র্যাকেটের মধ্যে লেখো সরকারি। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে। এবার চলো এবার প্যারা চেঞ্জ করে লেখো যে মানে আমাদের ভারতবর্ষের স্বাধীন হওয়ার আগে আর কি গড়ে ওঠা একটা ইস্পাত কেন্দ্রের নাম বলো। জামশেদপুর। ঠিক আছে, 1907 সালে মানে জামশেদপুর। আর স্বাধীনতার পরে যেমন এই দুর্গাপুর, ভিলাই এই সমস্ত তৈরি হয় আর কি স্বাধীনতার পরে। ঠিক আছে, এবার হচ্ছে যদি বলা হয় যে ভারতবর্ষের একমাত্র উপকূলে অবস্থিত লৌহ ইস্পাত কেন্দ্র, তার নাম কি? হ্যাঁ, কুলটি তো 1870। হ্যাঁ 1870। হ্যাঁ, এমনি আমি একটা বললাম আর কি, মানে এরকম মানে অপশন দিয়ে বলতে পারে এরকম। ঠিক আছে, অপশন তোমাকে দেখতে হবে। এরকম প্রশ্নটা কেমন হবে সেটাই বলছি, যে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে। এবারে অপশন দেখে তোমাকে করতে হবে। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, ভারতবর্ষে তো আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু যদি বলা হয় ভারতবর্ষের উপকূলে গড়ে ওঠা একমাত্র ইস্পাত কেন্দ্রের নাম বলো। বিশাখাপত্তনম। লিখে নাও। তো ভারতবর্ষের উপকূলে একমাত্র ইস্পাত কেন্দ্র হচ্ছে কি বিশাখাপত্তনম। ওকে, এই বিশাখাপত্তনম লৌহ ইস্পাত কেন্দ্র সাধারণত কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। ওখানেও ব্রাহ্মণী? বিশাখাপত্তনম রাউরকেল্লা তো ব্রাহ্মণী। সরি তো রাউরকেল্লা তো ব্রাহ্মণী। বিশাখাপত্তনম তো সরি নদী কেন হবে ভাই, আমি ভুল বলছি। সমুদ্র উপকূলে। না আমি ভুল বললাম, আমি এমনি মানে আমি বললাম সেই রাউরকেল্লা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা নদী হবে না তো, এটা সমুদ্র উপকূলবর্তী তো। ঠিক আছে, সমুদ্র উপকূলবর্তী। আচ্ছা, আগের দিন কার্পাসটা পুরো হয়ে গেছে না? কোথায় গড়ে ওঠে করে লিখিয়েছেন। হ্যাঁ, সব তো 2 লাইন করে লিখিয়েছেন। ও মানে ভেতরে অনেক লেখানি, তাই তো? স্যার রাউরকেল্লাটা বলুন। কার্পাস বয়ন শিল্পে 1 লাইন লিখিয়েছেন, ভারতের প্রথম ঘুষুড়িতে 1818 সালে স্থাপিত হয়। আর লেখায়নি কিছু? আর কিছু লেখা নেই। আচ্ছা, তাহলে চলো কার্পাস সেটিং করো তো। স্যার কিছু লেখাবেন না এটাতে? রাউরকেল্লা বাকিগুলো কিছু লেখাবেন না? না রাউরকেল্লা লেখানো ওগুলো অনেকবার হয়েছে, ওগুলো লেখা ছাড়া রাউরকেল্লা লেখাবো না। লেখো, আমাদের ভারতবর্ষের প্রথম মানে কৃষিভিত্তিক যদি শিল্প বলা হয়, তো প্রথম স্থান অধিকার করবে কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে, এবং কার্পাস বয়ন শিল্প অ্যাকচুয়ালি কিভাবে মানে কেন এই কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে উঠেছে, কি কারণে গড়ে উঠেছে? কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে তুলো বা কার্পাস। তো এই তুলো বা কার্পাস কোথায় তৈরি হয়? কাঁচামাল যেখানে তৈরি হবে সেখানে বেশি এই লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত কেন বলছি, তোমার হচ্ছে কি বেশ ব্ল্যাক সয়েল যেখানে অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, কাঁচামাল স্যার যেখানে। এটা কি বললেন, ভারতের প্রধান কৃষিভিত্তিক শিল্প? হ্যাঁ, প্রধান কৃষিভিত্তিক শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প। এখানে সব থেকে বেশি পপুলেশন কাজ করে। ঠিক আছে, মানে শিল্পর দিক থেকে, মানে কৃষিভিত্তিক শিল্পের দিক থেকে এই যে কার্পাস বয়ন শিল্প মানে প্রচুর পরিমাণে এখানে মানে বৃহত্তম আর কি কৃষিভিত্তিক শিল্প। এবং এটা হচ্ছে যেহেতু কাঁচামাল এখানে পাওয়া যায়, মানে কি এখানে এবার কোথায় কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল সব থেকে বেশি পাওয়া যায় তো গুজরাট। হ্যাঁ, গুজরাট, মহারাষ্ট্র। হ্যাঁ, আর শিল্প সব থেকে বেশি মহারাষ্ট্র। হ্যাঁ, প্রথম শিল্পের দিক থেকে প্রথম মহারাষ্ট্র, গুজরাট সেকেন্ড। হ্যাঁ। আচ্ছা, উল্টো না, মহারাষ্ট্রতে স্যার বেশি মানে মহারাষ্ট্রে তো ডেকান ট্রাপ আছে, আর শিল্প গড়ে উঠেছে গুজরাট, আর এই দিক তারপর হচ্ছে হ্যাঁ গুজরাট। আহমেদাবাদ প্রথম তো, ম্যানচেস্টার বলা হয় তার জন্য। আগের দিন স্যার কোশ্চেন দিয়েছে না মক টেস্টে যে কার্পাস বয়ন শিল্পে দ্বিতীয় স্থানাধিকারী কে, সত্য অ্যান্সার দিয়েছেন গুজরাট। আবার তলায় ডেসক্রিপশন লিখেছেন মহারাষ্ট্র 1 নম্বর, গুজরাট দ্বিতীয়। বলছি এটা তুলো উৎপাদনে প্রথম গুজরাট।
হ্যাঁ লিখিয়ে দিন স্যার ভালো করে। হ্যাঁ বিষয়টা এটা খুবই গুলাই আর কি। বিষয়টা কিরকম দেখো, আমাদের কার্পাস বয়ন শিল্প বা তুলা ডেকান ট্যাপ মানে কালো মাটিতে বা কৃষ্ণ মাটিতে এই তুলা চাষ ভালো হয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কোন মাটিতে তুলা চাষ বেশি হয় ভালো বলো, বলবো রেগুর মাটি। রেগুর মাটি আবার কি জিনিস? এই কালো মাটিকে রেগুর মাটি বলা হয়, ঠিক আছে? এই কালো মাটি কিভাবে তৈরি হয়েছে? ওই যে ডেকান ট্যাপ, সেই ব্যাসল্ট শিলা থেকে আমরা সেই পড়েছিলাম দাক্ষিণাত্য ডেকান ট্যাপ তৈরি হয়েছে, ওটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। এবারে ব্যাসল্ট শিলা থেকে যে মাটি তৈরি হয়েছে তাকে বলা হয় কি ব্যাসল্ট শিলা কালো বলে, যে ওখান থেকে যে মাটি তৈরি হয়েছে সেটা হচ্ছে কি কালো মাটি। তো এটাকে বলে পেরেন্ট মেটেরিয়াল। ওকে, পেরেন্ট মেটেরিয়াল মানে আদি শিলা থেকে। আদি শিলা যেমন হবে, যেমন কি আমাদের বাবা মা যেমন হবে আমরা সেরকম হব, তাই না? আমার বাবা মা যদি ফর্সা হয় আমি ফর্সা হবো, আমার বাবা মা যদি কালো হয় আমরা কালো হব। বা এবার আবার এক্সেপশনাল দেখা যায় যে বাবা মা কালো ছেলে ফর্সা, এরকম এক্সেপশনাল দেখা যায়, ওটা ব্যাপার না, ওটা না আলাদা জিনিস। তো বিষয়টা হচ্ছে ওইটা পেরেন্ট মেটেরিয়াল থেকে তৈরি হচ্ছে, ওটা কালো মাটি। এবার কালো মাটিতে ভালো কার্পাস চাষ হয়। এবারে কার্পাস চাষটা ভারতবর্ষের কোথায় কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? গুজরাট এবং হচ্ছে আমাদের মহারাষ্ট্র। এখানে মানে ওইটা ডেকান ট্যাপ রিজিয়ন। এবার মহারাষ্ট্র না, কিন্তু গুজরাটেও মানে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ওই ডেকান ট্যাপের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রচুর পরিমাণে তুলা বা কার্পাস তৈরি হয়। এখানে কাঁচামালের উপর ভিত্তি করে এখানে প্রচুর মিল তৈরি হয়েছে আর কি, মানে কাপড় কল আর কি, মিল, ঠিক আছে? কাপড় কল বা মিল তৈরি হয়েছে। তো প্রচুর পরিমাণে কাপড় কল বা মিল তৈরি হয়েছে বলে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে? আহমেদাবাদকে কি বলা কাঁচা হয়? মালটা সব থেকে বেশি কোথায় উৎপাদন হয় মানে তুলার? তুলা গুজরাটে প্রচুর পরিমাণে উৎপন্ন তুলা, ঠিক আছে? কার্পাস উৎপাদনে গুজরাট এবং মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার, প্রথম স্থান। এবার হচ্ছে র্যাঙ্কিং যদি দেখা যায় তাহলে সব থেকে বেশি উৎপাদন হয় কোথায়? বলো, কে বলবে? স্যার আমি বলি, হুম তুলা উৎপাদনে গুজরাট প্রথম, কিন্তু হুম তুলা উৎপাদনের হার সব থেকে বেশি মহারাষ্ট্র। দুটোর মধ্যে হ্যাঁ তফাৎ পড়েছে কিন্তু। হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ আছে দেখো, হ্যাঁ, মানে বুঝতে পারলাম। তুলা বিষয়টা কি হচ্ছে শোনো। উৎপাদন আর তুলা কটন আর কটন টেক্সটাইলের মধ্যে তফাৎ আছে। হ্যাঁ কটন যখন বলা হবে তখন হবে গুজরাট, আর কটন টেক্সটাইল যখন বলা হবে তখন সেটা মহারাষ্ট্র হবে। হ্যাঁ, এবারে উৎপাদন আর উৎপাদন হারের মধ্যে ডিফারেন্সটা বলছি দেখো। বাংলা উৎপাদন মানেটা মানে কি হচ্ছে বর্তমান? মানে প্রোডাকশনের দিক থেকে গুজরাট প্রথম, আর উৎপাদনের হার মানে হচ্ছে কি হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় মহারাষ্ট্রে। হেক্টর প্রতি উৎপাদন, হেক্টর প্রতি মানে কি ওই যে মানে হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় মানে কি এরিয়া, সেই যেমন জনঘনত্ব পড়েছি আর জনসংখ্যা পড়েছি প্রতি এরিয়া প্রতি, তো এরকম উৎপাদনের হার বলতে কি হেক্টর প্রতি উৎপাদন মহারাষ্ট্রে বেশি হয়, কিন্তু ওভারঅল উৎপাদন গুজরাটে বেশি হয়। বোঝা গেল? এবার হচ্ছে যদি বলা হয় কার্পাস শিল্প, মানে যেটাকে বলা হয় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কার্পাস বয়ন শিল্প যদি বলা হয়, তাহলে যদি বলা হয় কার্পাস বয়ন শিল্প কোথায় সব থেকে বেশি উৎপাদন হয় বা উৎপাদনের দিক থেকে প্রথম, তখন উত্তর হবে মহারাষ্ট্র। কার্পাস বয়ন শিল্প যদি কোথায় মানে কোন রাজ্য কার্পাস বয়ন শিল্পে প্রথম, তখন উত্তর হবে মহারাষ্ট্র। মুম্বাইকে কটনোপলিসও বলা হয় তার হ্যাঁ, জন্য। মুম্বাইকে কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে, ঠিক আছে? এটি লিখে নাও যে মুম্বাইকে কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয়, আর এটা আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। স্যার একটু ডিটেলসে বলুন, কি লিখবো? কার্পাস শিল্পে প্রথম মহারাষ্ট্র, তাই তো? হ্যাঁ, কার্পাস শিল্পে লেখো প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় গুজরাট। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আমরা দক্ষিণ ভারতে, আচ্ছা এবার যেটা বলি স্যার মুম্বাইকে কি বলে বলেন? মুম্বাইকে কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয়, কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা এই বেশি সময় নেই ভাই, আচ্ছা আর একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বলে দিয়ে। এবার দেখো দক্ষিণ ভারতেও কার্পাস বয়ন শিল্প তৈরি হয় আর কি, তামিলনাড়ুতে প্রথম আর কি, তামিলনাড়ুতে প্রচুর কার্পাস তৈরি হয় আর কি। ওই তার কার্পাস তৈরি মানে কি, মানে কার্পাস কল আছে, প্রচুর পরিমাণে কার্পাস কল আছে, মানে মিল উৎপাদনে মানে তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করেছে, মানে মিলের সংখ্যার দিক থেকে অনেকগুলো মিল আছে, মানে কার্পাস তৈরি মানে কাপড় তৈরি মিল আছে। এবং কাপড়ের মিল উৎপাদনে বা মিলের দিক থেকে নাম্বার অফ মিল এর দিক থেকে আমাদের তামিলনাড়ুতে অনেক বেশি মিল আছে, ফার্স্ট পজিশনে রয়েছে। কোয়েম্বাটুর। হ্যাঁ,
এবার এই তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কটন পলিশ না, ভারতের দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এরকম প্রশ্ন হবে যে দেখো ভারতের ম্যানচেস্টার বিভিন্ন জায়গায় আছে, উত্তর ভারতে ম্যানচেস্টার, দক্ষিণ ভারতে ম্যানচেস্টার, আর ভারতের ম্যানচেস্টার। যদি বলা হয় দক্ষিণ ভারতে ম্যানচেস্টার তখন বলা হবে কি কোয়েম্বাটুর। উত্তর ভারতে ম্যানচেস্টার কাকে বলে? কানপুর। হ্যাঁ, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। স্যার ইস্টে কিছু আছে নাকি ইস্টে? না, ইস্টে কিছু নেই, ইস্টে আমাদের কলকাতা, তো আর কি আর আছে, আমাদের কলকাতায় প্রথম তৈরি হয়েছিল সব। যাই হোক এখন আর উত্তর ভারত কানপুর, শান্তিপুর হ্যাঁ। নাকি? হ্যাঁ, ইস্টে শান্তিপুর। শান্তিপুর, হ্যাঁ একটাই শাড়ি। হ্যাঁ। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বললেন? কানপুরকে লিখে নাও, কানপুরকে। ওকে, আজকে কি এই কোশ্চেনটা কি বলেন? উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া।